7। জ্যাঠামশাই একটা গাড়ি ভাড়া করেছেন সারা দিনের জন্য। শুভকর্মের আর মাসখানেক মতো বাকি। এর মধ্যে তিনি কনেকে একলা একলা রাস্তায় ছাড়তে চান না। ডিসেম্বর মাসে বিয়ে, শীত, জিনিসপত্রের দুর্মূল্যতা দুষ্প্রাপ্যতা দুটিই হ্রাস পাবে। একমাত্র কন্যার বিয়ে দিতে হলে এমনি সময়ই প্রশস্ত। সবচেয়ে স্বস্তির কথা, কন্যাটি কোনো ক্রমে হলেও বিয়ে অনার্সটা পার হয়ে গেছে। হতে পারে তাঁরা খুব একটা নামজাদা বনেদি পরিবার নন, কি শিক্ষায় কি অর্থ সামর্থ্যে, কিন্তু একটি ন্যূনতম মানদণ্ড তো আছে। সেই মানদণ্ডটি তিনি বজায় রাখতে চেষ্টা করেন। আর কি বা আছে জীবনে? নিজের স্ত্রী পুত্র পরিবার নেই, কর্ম থেকে অবসর নিয়েছেন, ভাইয়ের স্ত্রীকে যথাসম্ভব দুধে ভাতে রাখা আর পরিবারের ঐতিহ্য, তা সে যত সামান্যই হোক সেইটুকু বজায় রেখে যাওয়া, ব্যাস, এই বই তো নয়। তিনি নিজে নিজের জন্য আর কতটুকু চান? ভোরবেলা একটু বেলকলা, ইজি চেয়ারের উপর পা তুলে রোজ গীতা 1 অধ্যায়, একটু দুধ, খাবার সময় একান্তে একটু বৌমার সাহচর্য, 5 রকম কুটি কুটি পদ দিয়ে একটু শাকান্ন। রাত্রে রুটির সঙ্গে একটু ভাজা, একটু মিষ্টান্ন, একটু ঘন দুধ, একটু নিশ্চিন্ত নিদ্রা। ছেলেটি ডাক্তারি পাশ করে কোনো এক সরকারি হাসপাতালে জয়েন করুক, মেয়েটি সৎপাত্রস্থ হোক, এই তো তার আশা, এইটুকুই তার আকাঙ্ক্ষা। অপালা মাস্টারমশাইয়ের বাড়িতে একাই ঢুকল। জেঠু অবশ্য নামতে চেয়েছিলেন, কিন্তু এই গলি সম্পর্কে তার ঘৃণা এবং ভীতির কথা মনে করে অপালা তার স্বভাববিরুদ্ধ দৃঢ়কণ্ঠে জানালো, দরকার নেই। তাছাড়াও সে জানে এই মুহূর্তগুলো শুধু তার আর তার মাস্টারমশাইয়ের। সে তো শুধু বিয়ের নেমন্তন্ন করতে যাচ্ছে না, এ একরকম শকুন্তলার প্রতিগৃহে যাত্রা। এই পিতা পুত্রীর অনুক্ত বেদনার মাঝখানে জেঠুর উপস্থিতি সইবে না। নিচের তলায় অন্য দিনের মতো সারেঙ্গি বা হারমোনিয়ামের আওয়াজ শোনা গেল না। অপালা ঢুকে ডাকলো, মাস্টারমশাই। কোনো সাড়া পেল না। এবারে সে মিতুলের নাম ধরে ডাকতে লাগলো, মিতুল, মিতুল। এবার দোতলার বারান্দায় মাস্টারমশাই বেরিয়ে এলেন। অচেনা গলায় বললেন, কে? আমি অপু মাস্টারমশাই। অপু? অপু নিচে কেন? চটিতে চটাস চটাস শব্দ করে রামেশ্বর নিচে নামতে থাকলেন। না মাস্টারমশাই, ওপরে আর যাব না। ভারী হাতে হলুদ চিঠিটা সে মাস্টারমশাইয়ের দিকে এগিয়ে দিল। নিঃশ্বাস ফেলে মাস্টারমশাই বললেন, এ এক হিসেবে ভালোই হলো মা। ছেলেটি শুনছি সঙ্গীত প্রিয়, সহানুভূতিশীল, সৌম্য দর্শন পুরুষ দরদি হয়। হয়তো তুমি আরো অনুকূল পরিবেশই পাবে। তোমাকে নিয়ে আমার একটাই ভয় মা। অপালা মাস্টারমশাইকে প্রণাম করে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে। রামেশ্বর বললেন, তুমি বড় দুর্বল মা, বড় অভিমানী। আজকের এই স্বার্থপর পৃথিবীতে কার অভিমান কে বুঝবে? তোমার মধ্যে অপার ঐশ্বর্য শুধুমাত্র অসার অভিমানের জন্য যদি নষ্ট করো। অপালা একটু চুপ করে রইল। তারপর আস্তে আস্তে বলল, মিতুল কোথায় মাস্টারমশাই? ওকে কিন্তু সকাল থেকেই যেতে হবে, রাতে থাকবে, গান বাজনা হবে। যাবে তো নিশ্চয়ই, তবে ওর একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে আপাতত ওর এক বন্ধুর বাড়িতে রেখেছি। সে কি, কি হলো? ও কিছু না, ঠিক হয়ে যাবে। এখনো তো দেরি আছে। অপুদির বিয়েতে মিতুল যাবে না, আনন্দ করবে না, তাও কি হয়? এরপর কোথায় যাবে? এখান থেকে সোজা সোহমের বাড়ি, তারপর। মাস্টারমশাই অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে বললেন, অপু, সোহমের বাড়ি যেও না। সোহম অসুস্থ, অত্যন্ত অসুস্থ। সে কি, কি বলছেন? তবে তো আরো যাওয়া দরকার। জেঠুকে বরং বলবো বাকিগুলো উনি একাই সেরে নিন, আমি সোহমের কাছে একটু থাকবো। না অপালা, না, এ সাধারণ অসুস্থতা নয়। সোহমের মাথায় গন্ডগোল দেখা দিয়েছে, সাংঘাতিক ভায়োলেন্ট হয়ে গেছে। গত পরশু আমাদের বাড়িতে এসে একটা ছুরি দিয়ে মিতুলকে আক্রমণ করে, অশ্রাব্য গালাগাল দেয়। পাড়ার লোকে এসে না বল প্রয়োগ করলে মিতুল হয় অন্ধ নয় খুন হয়ে যেত। তারাই ওকে কোনো ক্রমে বাড়ি পৌঁছে দেয়। কিছুদিন থেকেই দেখছিলুম কিরকম বদমেজাজি, উগ্র, অস্থির হয়ে উঠছে। ছুরিটা ভাগ্যিস ভোঁতা ছিল। অপালার চোখে আতঙ্ক। সে বড় বড় স্থির চোখে চেয়ে বলল, কেন, কেন এমন হলো মাস্টারমশাই? কিছুই বুঝতে পারছি না। মিতুলের ওপর তো ওর একটু বেশি। অপালা বলল, সোহম আমার আপন ভাইয়ের মতো। ওর এরকম বিপদ আমি কিছুতেই নিশ্চিন্ত হয়ে বাড়ি যেতে পারবো না মাস্টারমশাই, আমাকে যেতে দিন। তার গলায় কাতরতা। রামেশ্বর বললেন,
চলো, তবে সেক্ষেত্রে আমিও যাব। তিনি চটপট সদর দরজায় তালা দিয়ে বেরিয়ে এলেন। রামেশ্বরকে বেরোতে দেখে জেঠু কৃতাঞ্জলি হয়ে নেমে এলেন। তার ভদ্রতায় কখনো কোনো ঘাটতি থাকে না। বললেন, মাফ করবেন রামবাবু, আমি নামতে চেয়েছিলুম। আমার কন্যেটি বুড়ো জেঠুর বেতো হাঁটুর জন্য বড্ড ভাবে তো। তাতে কি হয়েছে রসময়বাবু, ওসব চিন্তাও করবেন না। আমাদের অত ফর্মালিটি নেই, আমরা ভাবগ্রাহী। তা আপনিও কি অপুর বন্ধুদের বাড়ি যাবেন? হ্যাঁ, আপনার যদি আপত্তি না থাকে সোহমের সঙ্গে বিশেষ করে একটু দরকার ছিল। যান যখন রয়েছে একটা। আরে আপত্তি কি, আপত্তি কি, ছি 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 ছি, আসুন আসুন আসুন। সাদরে দরজা খুলে দিলেন রসময়বাবু। সোহমের বাড়িতেও জেঠুকে নামতে দৃঢ়ভাবে বারণ করল অপালা। জেঠুর নামবার কোনো কারণও নেই, তার আসবার কারণও খুব একটা ছিল না। কিন্তু প্রদ্যোৎকে পাওয়া যায়নি। বিয়ের মাসখানেক আগে কনেকে ভাড়া করা গাড়িতে ড্রাইভারের ভরসায় তিনি ছেড়ে দেবেন না। তিনি বললেন, বেশি দেরি করো না মা অপু। অপু মাস্টারমশাইয়ের চোখের দিকে চেয়ে বলল, একটু দেরি হবে জেঠু। মাস্টারমশাইয়ের কি দরকার আছে বলছিলেন না? ওকে আমরা নামিয়ে দিয়ে যাব তো? এদিক থেকে সোহমের দক্ষিণের বারান্দা দেখা যায়। জানলাগুলো বন্ধ। অপালা আর মাস্টারমশাই ভেতরে ঢুকতেই বনমালী চাকর শশব্যস্ত হয়ে বেরিয়ে এলো। পেছনে পেছনে সোহমের রাশভারী বাবা। তার মুখ থমথম করছে। এগিয়ে এসে বললেন, আপনারা? মাস্টারমশাই অপালাকে দেখিয়ে বললেন, অপুমার বিয়ে, ও সোহমকে নেমন্তন্ন করতে এসেছে। আপনি তো জানেন রামেশ্বর বাবু, সোহম এখন ঠিক নেমন্তন্ন নেবার অবস্থায় নেই। আমি নিষেধ করেছিলাম প্রতাপবাবু, কিন্তু সব শুনে অপু বলছে ও সোহমের সঙ্গে দেখা করবেই। হি ইজ আন্ডার সিডেশন। তবে কিছুক্ষণ হলো ওর ঘোরটা ভেঙেছে। ও যদি অপালাকে আক্রমণ করে আমি কি করব? একেই তো আপনার কাছে অপরাধী হয়ে আছি। অপালা বলল, আমায় ও কিছু বলবে না কাকাবাবু, আমায় একবার যেতে দিন। কিন্তু ও খুব সম্ভব মেয়ে দেখলেই খেপে যাচ্ছে। ডু ইউ নো রামেশ্বর বাবু, হি থ্রু আ পেপার ওয়েট অ্যাট হিজ মাদার্স পোর্ট্রেট, কলিং হার নেমস। অপু আবারও বলল, আমায় একবার, অন্তত একবার যেতে দিন কাকাবাবু। একটু ইতস্তত করে প্রতাপবাবু বললেন, ঠিক আছে এসো, কিন্তু চিঠিটা ওকে দিও না, আমার হাতে দাও। আর রামবাবু, আমার অনুরোধ, আপনি যাবেন না। বনমালী এবং আরেকটি চাকরকে তিনি বললেন অপালার সঙ্গে সঙ্গে যেতে। তিনি নিজেও ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন। সোহমের ঘরের জানলা সব বন্ধ। সময় বোঝা যায় না। কি একটা কেমিক্যাল সুগন্ধ ঘরে। সাবান হতে পারে, পাউডার হতে পারে, সেন্ট হতে পারে, কিন্তু অচেনা। সোহম বিছানার ওপর খালি গায়ে শুধু একটা পায়জামা পরে বসে আছে। তাকে এভাবে খালি গায়ে এবং অবিন্যস্ত কখনো দেখেনি অপালা। তাকে দেখলেই বোঝা যায় সে ঘোরের মধ্যে আছে, চোখগুলো লাল। বনমালী বলল, খোকাবাবু, কে এসেছে দেখো। লাল চোখ মেলে সোহম দেখল। জড়িয়ে জড়িয়ে বলল, অপু, তুই নয় শিওর, কিন্তু আমি জানি সামবডি আমাকে সিঁদুর খাইয়েছে। রক্ষাকালীর পুজোর প্রসাদ বলে এক প্লেট কি ছাইভস্য এনে দিলে, আসলে সিঁদুর, সিঁদুর ছিল তার মধ্যে। সিঁদুর? অপালা একটু এগিয়ে গিয়ে বলল, সিঁদুর খেলে কি হবে? ডোন্ট ইউ রিয়েলাইজ, সিঁদুরের মধ্যে মারকারি থাকে, আরো কি কি থাকে কেমিক্যাল অ্যানালিসিস করে দেখতে হবে। ইট ইজ ব্যাড অ্যাজ ব্যাড ক্যান বি। কখনো সিঁদুর পড়িস না অপু। আর গলার পক্ষে ইট ইজ ডেডলি। ওরা আমার গলা নষ্ট করে দিতে চায়। আমি আর গাইতে পারবো না, আর গাইতে পারবো না। সোহমের চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে। অপালা বলল, কে তোকে এসব বাজে কথা বলেছে? কোথায়, কার বাড়িতে তুই কালী পুজোর প্রসাদ খেয়েছিলি? দ্যাট দিলীপ সিনহা, শরদিয়া, রামেশ্বর ঠাকুর, সৌম্য, সব, দীপালি, দ্যাট সাদিক হোসেন। ওর ওখানে কি দরকার রে? ও অব্দি ছিল, খালি তোকেই দেখলাম না। সবাই মিলে জোর করে আমায় বিষটা খাইয়ে দিল। দেখছিস না গলাটা কিরকম হোর্স লাগছে? অপালা বলল, তুই বোধহয় খুব চেঁচিয়েছিস সোহম, তাই গলাটা আপাতত ভেঙে গেছে। একটু চুপ করে থাক, কথা বলিস না। ওষুধ খা, ঠিক মতো খাওয়া দাওয়া কর, বিশ্রাম নে, ঠিক হয়ে যাবে। সোহম মাথা নাড়ল যত জোরে সম্ভব। খাওয়া দাওয়া আমি আর করছি না। দেখছিস না, মাই ফাদার, ব্রাদার্স, সিস্টার্স ইন ল, এমনকি দিস হেল্পিং হ্যান্ডস পর্যন্ত চায় না আমি গান করি। সব খাবারের সঙ্গে একটু একটু সিঁদুর মিশিয়ে রেখেছে।
বনমালী বলল, সেই পরশু থেকে কিচ্ছু খাওয়াতে পারেনি অপু দিদিমণি। আমি আমি নাকি ছোটদাবাবুকে বিষ দেব? সে কোঁচার খুঁটে চোখ মুছতে লাগলো। সোহম বলল, অপু, তুই প্লিজ যাস না। সেভ মি ফ্রম দিস পিপল, ফর গড সেক অপু। অপালা বলল, ঠিক আছে থাকবো, কিন্তু তোকে খেতে হবে। আমি দিলে খাবি তো? সোহম বলল, প্লিজ ডু মি দ্যাট ফেভার, আই এম স্টার্ভিং। অপু বাইরে বেরোতে সোহমের বাবা বললেন, ডাক্তার লিকুইড দিতে বলেছেন, একটু দুধ যদি ওকে খাওয়াতে পারো মা। একটা গ্লাস ঠান্ডা দুধ, তাতে ভ্যানিলা দেওয়া, সে সোহমের মুখের কাছে এনে ধরল। আস্তে আস্তে গ্লাসটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো সোহম। বলল, কোথা থেকে আনলি? অপালা বলল, আমাদের বাড়ি থেকে, পাশে খাটাল আছে দেখিসনি, সদ্য ধুয়ে দেয়। ঠান্ডা হলো কি করে? তোরা কি রিসেন্টলি ফ্রিজ কিনেছিস? অপালা বিনা দ্বিধায় সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ। সোহম আস্তে আস্তে দুধটা খেয়ে নিল। তারপর তার বাবা বললেন, ওষুধটা ওকে খাইয়ে দাও অপালা। অপালার হাত থেকে ওষুধটা নিল সোহম। বলল, ওষুধটা কিসের? এমনিতেই আমার খুব ঘুম পাচ্ছে, আই ডোন্ট ওয়ান্ট এনি অফ দিস ব্লাডি পিলস। অপালা বলল, এই যে তুই খেতে পারছিস না, শরীরটা কেমন কেমন লাগছে, এগুলো ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে, তুই খেয়ে নে, আমিও এটা মাঝে মাঝে খাই। সোহম বড়িটা মুখে ফেলে দিল। তারপর বলল, অপু, আমার যদি খিদে পায়, আমি কি খাবো? কে আমায় দেবে? অপালা বলল, আমিই দেবো, আর কে দেবে? দাঁড়া, আমি ব্যবস্থা করছি। বাইরে প্রতাপবাবু দাঁড়িয়ে। অপালা বলল, ওকে আর কি খেতে দিতে বলেছেন ডাক্তার? প্রতাপবাবু বললেন, একদম লিকুইড, তবে যতবার সম্ভব। লেবুর রস রয়েছে, ক্লিয়ার চিকেন স্যুপ রয়েছে। অপালা দু হাতে দুটো গ্লাস নিয়ে ফিরে এলো। সোহমের বেডসাইড টেবিলে দুটি গ্লাস ঢাকা দিয়ে রাখলো। বলল, এই আমি তোর মুসাম্বির রস করে দিয়ে গেলাম, আর এই গ্লাসটাতে চিকেন স্যুপ রাখলাম, আমি নিজের হাতে করেছি। তোর যখন খিদে পাবে, যেটা যখন ইচ্ছে খেয়ে নিস, কেউ তোর ঘরে ঢুকবে না, আমি বারণ করে দিয়ে যাচ্ছি। আর বিকেলে আমি দাদাকে পাঠিয়ে দেবো, দাদার হাতে খাবার পাঠিয়ে দেবো, খাবি তো? শিওর, খুব জড়ানো গলায় বলল সোহম। সে শুয়ে পড়েছে, তার চোখ বুজে আসছে। অপালা বাইরে বেরিয়ে এলো। প্রতাপবাবু দাঁড়িয়ে আছেন। সেই জলদগম্ভীর চাল, রাশবাড়ি বাব কিছুই যেন আর নেই। ছোট ছেলের মতো অপালার হাত ধরে কেঁদে বললেন, দুদিন পরেও কিছু খেলো মা, তুমি পারলে আবার এসো, আমি গাড়ি পাঠিয়ে দেবো, পৌঁছেও দেব। ওর মায়ের মৃত্যুর পর এ বাড়িতে বা আমার জীবনে এত বড় বিপদ আর কখনো হয়নি। অপালা বলল, বিকেলে দাদাকে পাঠিয়ে দেবো, দাদা মেডিকেল কলেজে ফাইনাল ইয়ার এখন। আপনারা ওকে খুব ভালো ডাক্তার দেখাচ্ছেন জানি, কিন্তু দাদাকে ও বিশ্বাস করবে বেশি। অপালা তাড়াতাড়ি সিঁড়ি থেকে নেমে মাস্টারমশাইয়ের কাছে এলো। তিনি এতক্ষণ ধরে উঠোনে দাঁড়িয়ে আছেন, কেউ তাকে বসবার একটা চেয়ার দিতেও ভুলে গেছে। প্রতাপবাবু বললেন, কিছু মনে করবেন না রামেশ্বরবাবু, আপনি দেবতুল্য মানুষ, কিন্তু গান বাজনার লাইন বড় খারাপ, যত রকম কুৎসিত প্রবৃত্তির রাজত্ব। ছেলেটার ক্ষমতা ছিল, পারিবারিক ট্র্যাডিশন ভেঙে গান করতে চাইল। আই হ্যাড মাই মিসগিভিংস, কিন্তু এখন দেখছি আই ওয়াজ রাইট, ভুল করেছি। রামেশ্বর ঠাকুর কি একটা বলতে গিয়ে থেমে গেলেন। প্রতাপবাবু বললেন, আপনার মেয়ে এখন কেমন আছে? ওর চিকিৎসার খরচ সমস্ত আমার, প্লাস্টিক সার্জারি করাতে হলে তাই হবে, বিন্দুমাত্র ভাববেন না। রামেশ্বর নম্র, প্রায় আর্দ্র স্বরে বললেন, প্রতাপবাবু, খরচ খরচার কথা আপনাকে ভাবতে হবে না, তেমন কিছু ক্ষতি হয়নি। সোহম আমার নিজের সন্তানের মতো, এই অপু যেমন, সে সেরে উঠলেই এখন আমি নিশ্চিন্ত হই। রাত ৯টা নাগাদ প্রদ্যোৎ যখন ফিরে এলো, তখন এক ভয়াবহ গল্প শুনল অপালা। দিন তিনেক আগে সোহম নাকি কোথা থেকে ফিরে গুম হয়ে থাকে, ভালো করে খাওয়া দাওয়া করেনি। দাদারা দু একবার জিজ্ঞাসাবাদ করেছে, ভালো করে জবাব দেয়নি। ভোরবেলায় ওর ঘর থেকে আওয়াজ পেয়ে সবাই ছুটে গিয়ে দেখে, ভারী পাথরের পেপারওয়েট ছুঁড়ে সে তার মায়ের ছবিখানা ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে। মুখে তার মৃত মাকে লক্ষ্য করে অশ্রাব্য খিস্তি। বড়দা রেগে মেগে তাকে থামাতে গেলে সে তাকেও একটা ফুলদানি ছুঁড়ে মারে। এছাড়াও টিভি, ট্রানজিস্টার, রেডিও সেট, ওয়াল ডেকোরেশন, ঘরের মধ্যে যা যা ছিল সব ভেঙে ছত্রখান করে। তার চেহারা তখন উন্মাদের মতো, মনে হলো কাউকে চিনতে পারছে না। লোকাল ডাক্তার ঘুমের ওষুধ ইঞ্জেকশন দিয়েছিলেন কড়া ডোজে, কিন্তু রাতের দিকে কখন সে উঠেছে কেউ জানে না। রামেশ্বরের বাড়ি গেছে,
এবং সেখানে কোথা হতে একটা ভোঁতা ছুরি নিয়ে মিতুলকে আক্রমণ করেছে। অনেক কষ্টে রামেশ্বর এবং পাড়ার কিছু লোকে তাকে ধরাশায়ী করে, বেঁধে ছেঁধে কোনো মতে বাড়ি দিয়ে যায়। সবসময় তাকে ঘুমের ওষুধ ইঞ্জেকশন দিয়ে যাচ্ছেন ডাক্তার। মিতুলের কপালে, গালে, বুকে বেশ ভালো মতো লেগেছে। কপালের আঘাতটা চোখ ঘেঁষে বেরিয়ে গেছে। প্রদ্যোৎ খুব চিন্তিত, গম্ভীর। বলল, অপু, ভাবিসনি, আমি বিদ্যুৎদাকে নিয়ে গিয়েছিলাম। উনি বলেছেন প্যারানয়েড বলে মনে হলেও আসলে এটা খুব সম্ভব একটা সাময়িক নার্ভাস ব্রেকডাউন। এর কারণটা ইমিডিয়েটলি খুঁজে বার করতে হবে। হঠাৎ ও একটা দারুণ শখ পেয়েছে। আচ্ছা অপু, ছেলেটা তো তোরই মতো গান পাগলা। যতবার আমাদের বাড়ি এসেছে দেখেছি সুর ভাসতে ভাসতে দুটো তিনটে সিঁড়ি একসঙ্গে টপকাতে টপকাতে হয় উপরে উঠছে, নয় নিচে নামছে। আর মা কিছু খেতে দিলেই বলছে, কি করেছেন এটা মাসিমা, ফার্স্ট ক্লাস। তা এমনি মানুষ হিসেবে কিরকম বলতো? আমি তো যতদূর জানি বাড়ির খুব আদরের, বুদ্ধিমান, কিন্তু সরল খুব। হিংসে টিংসের বাষ্পও ওর মধ্যে নেই। সহজেই সবকিছু বিশ্বাস করে নেয়। মিতুলের প্রতি ওর দুর্বলতার কথাটা দাদাকে এক্ষুনি বলবে কিনা ঠিক করতে পারল না অপলা। কোনো কোনো গোপন কথা জানা থাকলেও তার গোপনতা রক্ষা করা পবিত্র দায়িত্ব বলে মনে করে সে। যদি দাদা কিছু প্রশ্ন করে নিশ্চয়ই বলবে। সোহমকে পুরোপুরি ভালো করে তোলার জন্য যদি প্রয়োজন হয় নিশ্চয়ই প্রকাশ করতে হবে। প্রদ্যোৎ ততক্ষণে বলছে, দেয়ার ইউ আর। ছেলেটা বলছি সরল আর গালিবল। এইটা একটা ইম্পর্টেন্ট ক্লু। ও যে বলছে রক্ষাকালী পুজোর প্রসাদ খেয়েছে এবং সেখানেই ওকে কেউ কিছু মিশিয়ে খাইয়ে দিয়েছে, এটা সম্পূর্ণই ওর কপল কল্পনা। তোর মাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলে এলাম আমি। দিলীপ সিংহি না কি এক ছাত্র আছে ওর, তার বাড়িতে রক্ষাকালী পুজো হয়। সারা রাত নাকি কালী কীর্তন, শ্যামা সঙ্গীত হয়। তাতে রামবাবু, মিতুল এরা যায়, গান টান করে। কিন্তু সোহম সেখানে প্রসাদ খাবে কি? কখনো যাইনি, তার নেমন্তন্নই হয় না। অপালার ঠোঁট কাঁপছে। বলল, দাদা, আমার ভীষণ ভয় করছে। একে তো বিয়েটা আমার একেবারেই করতে ইচ্ছে করছে না, তারপরে গোড়াতেই এরকম একটা অশুভ ঘটনা। প্রদ্যোৎ বলল, এই জন্যে না তোদের উপর রাগ ধরে। তোর বিয়ের সঙ্গে সোহমের অসুখের কি সম্পর্ক? তোদের মধ্যে কি লাভ অ্যাফেয়ার ট্যাফেয়ার আছে নাকি? সোহম তোর বিয়ের কথা শুনতে পেয়ে উন্মাদ হয়ে গেছে? অপালা প্রদ্যোতের বলার ধরনে হেসে ফেলল। বলল, চড় খাবি। ঘটনাটা তো অশুভ, এটা তো মানবি। গানের লোকেরা খুব সুপারস্টিশাস হয় জানিস তো। তাছাড়া সোহমের চিন্তা মাথায় নিয়ে বিয়ে করতে আমার খুব খারাপ লাগবে। তার মাথার মধ্যে ঘুরছিল সোহমের সেই জড়ানো গলার সাবধান বাণী, সিঁদুর খুব খারাপ জিনিস, কখনো সিঁদুর পড়িসনি অপু। কিন্তু এ কথাটা দাদাকে বলা যায় না। প্রদ্যোৎ বলল, বিদ্যুৎদা বলেছেন কয়েক মাসের মধ্যেই ঠিক হয়ে যাবে, তুই ঘাবড়াস না। অনেক রাত্রিরে দীপালি এলো। 9টা বেজে গেছে। জেঠু খেয়ে উঠেছেন। মা জেঠুর থালাবাটি নিয়ে নিচে নামছেন। প্রদ্যোৎ বোধহয় মোড়ের দোকানে সিগারেট কিনতে গেছে, দরজাটা খোলা রেখে গেছে। তিনি দেখলেন খোলা দরজার এক পাট ভিজিয়ে দীপালি দাঁড়িয়ে আছে। তিনি একেবারে অবাক। দীপালির আসা যাওয়ার অবশ্য অবাধ স্বাধীনতা, কিন্তু তাঁদের বাড়ির রসময়বাবু শাসিত পটভূমিতে রাত্রির 9টায় কোনো মেয়ের বন্ধুর বাড়ি ঢোকার কথা তিনি কল্পনাও করতে পারেন না। দীপালি কেমন একরকম গলায় বলল, মাসিমা, আমি আজ অপুর কাছে থাকবো, অসুবিধে হবে না তো? ও তো আর কদিন পরেই শ্বশুরবাড়ি চলে যাবে। এতক্ষণে সুজাতা নিশ্চিন্ত হলেন। নিশ্চয়ই নিশ্চয়ই, বাড়িতে বলে এসেছো তো, নিশ্চয়ই থাকবে, অসুবিধে কি? এসো, আমি ওদের খেতে দিচ্ছি, তুমিও বসবে, এসো। দীপালি বলল, আমি খেয়ে এসেছি মাসিমা, ব্যস্ত হবেন না, আমি ছাতের ঘরে যাচ্ছি। অপালা তার গলার সাড়া পেয়ে এসে দাঁড়িয়েছে। দীপালি বলল, অপু, খেয়ে ওপরে আয়। তার গলা কাঁপছিল। সুজাতা রান্নাঘরের দিকে চলে গেছেন। অপালা টের পেল শেষ কথাটা প্রদ্যোৎ শুনতে পেয়েছে। সে এখন সদর দরজা বন্ধ করছে। দীপালির গলার কাঁপুনিতে অবাক হয়ে সে বোনের সঙ্গে চোখাচোখি করল। কোনো রকমে খেয়ে নিয়ে অপালা ছুটল উপরে। দেখল দীপালি 2 হাঁটুর মধ্যে মুখ গুঁজে থরথর করে কাঁপছে। কি হয়েছে দীপুদি, কি হয়েছে? সোহমের খবর শুনেছিস? শুনেছি, গিয়েছিলাম। ও যদি আমাকে খুন করতে আসে? এইরকম রাতেই ও মিতুলকে খুন করতে গিয়েছিল। মিতুল এখন হসপিটালে, জানিস তো, চোখের উপর, গালে, বুকের মাঝখানে লেগেছে। কে জানে ডিসফিগার হয়ে গেল কিনা মেয়েটা। তোকে কেন খুন করতে যাবে? আরে পাগলদের কিচ্ছু বিশ্বাস নেই। আসলে মানে মিতুলের কথাটা তো আমিই ওকে বলি।
মিতুলের কথা? কি কথা? মিতুলের মা যে মাস্টারমশাইয়ের এক ছাত্রর সঙ্গে পালিয়ে যান, ইনফ্যাক্ট উনি যে মাস্টারমশাইয়েরও গুরুপত্নী, মাস্টারমশাই ভাগিয়ে এনেছিলেন, মিতুল ওই স্ত্রীরই মেয়ে, এসব তো আমি... এসব তুই কি বলছিস দীপুদি? কোথা থেকে শুনলি? যত গুজব! না, গুজব নয়, আমি জানি। আগেকার লোকেরা অনেকেই জানে, আলোচনা করে না। কই, আমি তো জানি না। তোর কথা আলাদা, স্ট্রিক্ট ডিসিপ্লিনে থাকিস, গান শিখিস, বাড়ি চলে আসিস। আমরা গান বাজনার জগতে ছোট থেকে ঘুরি ফিরি, অনেক কথাই জানি। দিলীপ সিনহা, ওই যে রে শরৎ বাজায়, ওর সঙ্গে মিতুলের ঘনিষ্ঠতার কথাও আমি সোহমকে বলেছি। ঘনিষ্ঠতা? কতজনের সঙ্গেই তো মিতুলের ভাব। একটা ছোট্ট মেয়ে, মা নেই। কেন এসব বলতে গেলি? তুই জানতিস না? আমি যে সেদিন বললাম। তার আগে, আরে এমনি গল্প করতে করতে বলেছি। আমি তো ঘুণাক্ষরেও জানি না মিতুলের ওপর অত ঝোঁক। আর যতই বল, ওদের কত বড় ফ্যামিলি, ওরা কি কখনো মিতুলের সঙ্গে ওর বিয়ে দিত? বিয়ে দিত কি দিত না সেসব তো পরের কথা। দীপুদি, তুই খুব অন্যায় করেছিস। আমি চিন্তাই করতে পারছি না এই কথাগুলো তুই একটা ছেলের সঙ্গে আলোচনা করলি কি করে। দীপালি বলল, যা হয়ে গেছে গেছে। আমি একটা ভুল করে ফেলেছি, তুই আমাকে বাঁচা অপু। সোহম আমাকে খুন করবেই। অপালা বলল, সোহম হয়তো তোর এসব কথাতেই ওরকম অসুস্থ হয়ে পড়েছে। তাতে তোর কোনো দুঃখ নেই দীপুদি? এই যে সেদিন বলছিলি সোহমকে তুই ভালোবাসিস। উন্মাদ, বদ্ধ উন্মাদ হয়ে গেছে ও। নিশ্চয়ই ভিতরে টেন্ডেন্সি ছিল, নইলে এত সহজে কেউ এমনি খুনোখুনি করে না। আমাকে ও শেষ করে দেবে। তোর কাছে আমায় রাখ। ঠিক আছে, তুই থাক না এখানে। তবে সোহমের এখন তোর উপর হামলা করার কোনো সম্ভাবনাই নেই। ওকে স্ট্রং ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। অবস্থা আরো জটিল হলে নার্সিংহোমে রাখা হবে। আয় দীপুদি, আমরা দুজনে মিলে সুদ কল্যাণ গাই। দীপালি বলল, তোর এখন গান আসছে? তুই গা ভাই, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। অপালার হঠাৎ মনে পড়ল। সে বলল, কি সিঁদুর সিঁদুর করছে রে? সিঁদুর খাওয়ালে নাকি গলা নষ্ট হয়ে যায়? এসব কথাও তুই ওকে বলেছিলি নাকি? দীপালির মুখ ছাইয়ের মতো সাদা হয়ে গেছে। সে সবেগে মাথা নেড়ে বলল, না না, মোটেই না। অপালার এখন মন অনেক শান্ত হয়ে গেছে। সে তার মাস্টারমশাই প্রদত্ত তানপুরা তুলে নিল। রাত যত গভীর হয়, তার গানও ততই গভীরে চলে যায়। মন্দরওয়া বাজরে, শুধু বাজরে দিয়েই সে সমুদ্র তৈরি করে সুরের। বেশি তানের মধ্যে, লয়কারির মধ্যে যায় না। শুধুই ভাব, ভাব থেকে অনুভব। আনন্দ রাহ বলে যখন সে গলা তোলে, তখন টুকরো টুকরো কাঁচ দিয়ে নেমে আসে। চম্পকের তীব্র মধুর সুবাসের মতো ছড়িয়ে পড়ে কল্যাণের স্বরাবরোহণ। সুর যখন তার নাড়িতে নাড়িতে এমনি করে প্রবেশ করে যায়, তখন সুখ দুঃখ থাকে না, ভাবনা চিন্তা কিচ্ছু না। তার মনে হয় সে এক প্রবল পরাক্রান্ত কিন্তু অপরিসীম প্রেমী পুরুষকে অনুসরণ করে চলেছে। কি মাধুর্য, কি ধৈর্য, কি মহিমা এই অনুসরণে! অনুসরণের পথটি সোজা নয়, কখনো আঁকা বাঁকা, কখনো ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বায়া, কখনো আবার বিরাট নদী, বিশাল রাজপথ সদৃশ রাস্তা, তার দুধারে অলৌকিক সৌন্দর্যের সম্ভার। প্রত্যেকটি বাঁকে বিস্ময়ের উপচার নিয়ে অপেক্ষা করছে অদৃশ্য গন্ধর্বরা। অবশেষে মোহনার মতো এক সুর বিস্তারে তার কল্যাণের বিলম্বিত গানটি সুর সমুদ্রের মৌলিক স্রোতে মিশে যায়। সে আবিষ্ট হয়ে যায়, সমস্ত শরীর ঝিমঝিম করছে। ঘরটা যেন একটা সুরমণ্ডল, বেজেই চলেছে, বেজেই চলেছে। ছাদটা সুরের সেই ত্রিসপ্তক বিস্তৃত আদি মহাসাগর, যেদিকে সে তার অভিসার শুরু করেছিল। দীপালি অঘরে ঘুমিয়ে পড়েছে, শটান, শিথিল। তার মাথাটা বালিশের একদিকে কাত হয়ে পড়েছে। ভয়ের কুঞ্চনগুলো আর নেই। তার মুখে নিষ্পাপ শিশুর আত্মসমর্পণের সরলতা। অপালা তার তানপুরো পেরেকে ঝুলিয়ে রেখে তুম্বিটার তলায় একটা ছোট্ট টুল গুঁজে দিল। দীপালির পাশে দাদার বালিশে মাথা দিয়ে সে সিগারেট মিশ্রিত একটা পুরুষ গন্ধ পেতে লাগলো, যেটা তার ঘুমের ব্যাঘাত করতে লাগলো কিছুক্ষণ। তারপর ঝরকে ঝরকে ঘুম আসতে লাগলো। আনন্দময় কিন্তু অপ্রগাঢ় নিদ্রা। মধ্যরাতে নাকি ভোরের দিকে অপালা জানে না, সে ছাড়া ছাড়া দুটো স্বপ্ন দেখল। সে যেন আকুল আগ্রহে কোনো প্রেমিকের দিকে ছুটে চলেছে। তাকে দেখা যাচ্ছে না, কিন্তু তার একটা কেমন ধারণা আছে সে অবর্ণনীয়। সে রূপ বড় বড় শিল্পীদের ছবিতে আভাসিত হয় মাত্র।
দারুণ সুগন্ধ সে। নিজেকে অপালা এমনকি শারীরিকভাবেও ধরে রাখতে পারছে না। ওই পুরুষের সাথে মিলিত হতে না পারলে যেন তার নির্মল সূচি, সুরময় নারীত্ব মূল্যহীন, অর্থহীন হয়ে যাবে, এমনই তার আকুলতা। এসব জিনিস অপালা জেগে জেগে সজ্ঞানে কখনো অনুভব করে না। সেই সঙ্গে সে বুঝতে পারছে তার পেছনেও ছুটে আসছে আর একজন পুরুষ। দ্বিতীয় জনকে এড়াবার জন্য সে এঁকে বেঁকে ছুটছে। গান্ধার থেকে সোজা পঞ্চমে না গিয়ে সে রেখাবে ফিরে এলো। তারপর উঠে গেল ধৈবতে। ধৈবত থেকে বক্রভাবে পঞ্চমকে ছুঁয়েই উঠে গেল মধ্য সপ্তকের নিষাদে। এমনি করে সারা রাত সে স্বরের চড়াই উতরাই ভেঙে আকুল হয়ে ঘুরে বেড়াতে লাগলো কার কাছ থেকে পালিয়ে কার সঙ্গে মিলিত হবার জন্য। সে জানে না এরা কারা। ঘুম ভাঙল দুর্লভ চোখের জলে। বাগেশ্রী বেহাগ গাইতে গিয়ে এমনি তার চোখে জল এসে যায়। কেদারার পকড় ধরবার সময় ছলছল করে ওঠে চোখ। চিলেকোঠার ঘরটা এই সময় খুব সুন্দর, এত সুগন্ধ, শীতল। নভেম্বরের গোড়া, অথচ শীত বলতে কিছু নেই। হু হু করে হাওয়া দিচ্ছে জানলা দিয়ে, তাইতেই একটু শীত শীত করছে। সে দীপালির গায়ে চাদর টেনে দিল, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়েই দীপালি সে চাদর পায়ের ধাক্কায় ধাক্কায় তলার দিকে পাঠিয়ে দিল আবার। সম্ভবত ওর গ্রীষ্মবোধ বেশি। হাওয়ায় তানপুরোর তারগুলো টুংটাং করে উঠল। দীপালি নিভাঁজ ছেদহীন ঘুম ঘুমাচ্ছে, নিশ্চয়ই বেশ কয়েকদিন পর। অপালা আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। এবারেও একটা স্বপ্ন দেখল। এটা অনেক স্পষ্ট। সে যেন এক জমিদারের জলসা ঘরে গান গাইছে। সে নয়, নাজনীন বেগম। কখনো সে নাজনীনকে দেখছে, তার কানবালা, হীরের নাকছাবি এবং জরিদার বেনারসি শাড়ি সমেত, যেমন রেকর্ডের ছবিতে আছে, কিন্তু সে এও বুঝতে পারছে সে নিজেই নাজনীন। চারপাশে কিছু গম্বুজ, শ্রোতা মাত্র একজনই, তাকে দেখতে অনেকটা রামেশ্বর ঠাকুরজির মতো, কিন্তু তার চেতনা বলছে এটা সোহম। সোহম তার গান শুনছে, কোনো প্রতিক্রিয়া নেই, শুধু দুজনেরই চোখ দিয়ে অবিরত জল পড়ছে। তারপর একসময় সোহম শুয়ে পড়ল শটান, অপালার পায়ের কাছে সাষ্টাঙ্গ প্রণামের ভঙ্গিতে। আস্তে আস্তে তার শরীর নিষ্পন্দ হয়ে এলো। সে ঘুমন্ত না মৃত বোঝা গেল না, কিন্তু কে যেন বলল, সোজা বেটি সোজা। অপালা দেখল সোহম তো নয়, দীপালি ঘুমোচ্ছে। দীপালি না মিতুল, ঘুমের ঘোরে সে একেবারেই ঠিক করতে পারছে না। ভোরের প্রথম আলো তির্যকভাবে অপালার ঠিক ডান চোখের উপর পড়ল। অর্থাৎ এমনিভাবেই এই আলো দাদার চোখেও পড়ে। দাদা নিশ্চয়ই পাশ ফিরে শোয়। সে একটুখানি শুয়ে রইল দীপালি ওঠে কিনা দেখতে। না, দীপালি এখনো ঠিক সেইভাবে ঘুমিয়ে যাচ্ছে। কে জানে কতদিন ভালো করে ঘুমোয়নি। ব্যথায়, উৎকণ্ঠায়, শেষ পর্যন্ত ভয়ে। সে ছাতে বেরিয়ে এলো, আস্তে আস্তে চুল খুলতে খুলতে। এই সময়টা সাধারণত সে মুখ ধুয়ে রেওয়াজে বসে, ছাতের উপর একটা মোটা কম্বল আর মায়ের বিয়ের গালচে পেতে। এরও আগে বসে যায়, কিন্তু আজকে মনের মধ্যে অনেক ভাবনা ঘোরাফেরা করছে। স্বপ্নগুলো তার স্পষ্ট মনে আছে। হঠাৎ অপালা একটা সুস্পষ্ট সিদ্ধান্তে এলো। সে তরতর করে নিচে নেমে গেল। মায়ের ঘরে দাদা ঘুমোচ্ছে, মা পাশ থেকে উঠে গেছে। অপালা দাদাকে ঠেলতে লাগলো। দাদা, দাদা। প্রদ্যোৎ একটুখানি চোখ খুলে তাকে দেখল। বিয়ের ঠিক হবার পর থেকে সে বোনের মধ্যে আলাদা একটা ব্যক্তিত্ব দেখতে পাচ্ছে। মমতাও তার বেড়ে গেছে অনেক বেশি। সে পুরোপুরি চোখ খুলতে অপালা বলল, একবার ছাতে আসবি? কথা বলিস না, চুপ। প্রদ্যোৎ তার স্বভাবসিদ্ধ একটা মিথ্যা বিরক্তির ভান করে জামাটা গলিয়ে নিয়ে ছাতে উঠে এলো। চিলেকোঠার খোলা দরজা দিয়ে সে দাদাকে বলল, দেখ, দেখ না। কি দেখব? দীপালি ঘুমোচ্ছে। পোশাক বদলানো হয়নি, পুরোপুরি পোশাক পরে সে ঘুমোচ্ছে। ঠোঁটের লিপস্টিক প্রায় মুছে গিয়ে ঠোঁট দুটিকে বাসি গোলাপের পাপড়ির মতো বিষণ্ণ করে রেখেছে। তার ফর্সা রং সারা রাতের গাঢ় ঘুমের পর এখন সতেজ। সে সবসময়ই কাজল পরে থাকে। বোজা চোখ, কাজলের রেখাতে শুধু চোখের আকার দেখা যায়। বেনিটা তার বাঁ কাঁধের উপর দিয়ে বুকের উপর এসে পড়েছে এবং নিঃশ্বাস প্রশ্বাসের তালে তালে উঠছে, নামছে। এই পর্যন্ত দেখে প্রদ্যোৎ বলল, এটা কি করছিস অপু? ঘুমোচ্ছে ও, ওকে এভাবে চুপি চুপি দেখাতে ডেকেছিস আমাকে? তুই তো এত অসভ্য ছিলি না আগে। অপালা বলল, দাদা তুই আগে বল দীপুদি সুন্দর কিনা।
প্রদ্যোৎ বলল, দ্যাট ডিপেন্ডস। এই জবাব এড়াবার জন্য ইংরেজি বলবি না, খবরদার। বল, অন্তত আমার থেকে তো অনেক সুন্দর। বল, বল না রে। আমি জানি না, তোর চেয়ে ফর্সা এই পর্যন্ত, এর চেয়ে বেশি আমি বুঝি না। এর মানে কি অপু? আচ্ছা দাদা, দীপুদি আমারই মতো গান জানে, আমার চেয়ে ভালোই গায় এক হিসেবে, কারণ আধুনিক নজরুল গীতি, রাগ প্রধান এসবেও একেবারে সিদ্ধ। রেডিওতে গায়, জলসায় গায়। তো কি? আচ্ছা, শিবনাথ বাবুকে ওকে দেখিয়ে প্রপোজ করা যায় না? উনি আমার বদলে দীপালিকে বিয়ে করুন। গান ভালোবাসেন, দারুণ গান জানা বউ পাবেন, সুন্দরী বউ পাবেন, প্লাস ও অত্যন্ত গৃহকর্ম নিপুণা। ওদের বাড়িতে কি লক্ষ্মীশ্রী তুই ধারণা করতে পারবি না। ভীষণ গুণী ওরা 5 বোনেই। আর তার মধ্যে দীপুদি বোধহয় সবচেয়ে সুন্দর। ও বিয়ে করতেও খুব ইচ্ছুক। মাসিমা খুব পাত্র খুঁজছেন। প্রদ্যোৎ চোখ বড় বড় করে বলল, অপু, তুই কি পাগল? বিয়ের আর 1 মাসেরও কম বাকি আছে, এখন আমি পাত্রী বদলের দরবার করব? দীপালি রাজি হবে কেন? শিবনাথদার বাড়ি থেকেই বা রাজি হবে কেন? দীপুদিকে রাজি করাবার ভার আমার, আর ওদের বাড়ি থেকে নিশ্চয়ই রাজি হবে। দীপুদি কত ফর্সা দেখছিস না? প্রদ্যোৎ বলল, অপু, তুই যে কি ছেলে মানুষ, কোন ইউটোপিয়ায় যে বাস করিস। গান তো একটা আর্ট, দিবারাত্র তার চর্চা করেও তোর অনুভূতি বা এত ভোঁতা হয় কি করে আমি জানি না। ডোন্ট ইউ রিয়েলাইজ দ্যাট শিবনাথ দা ইজ ইন লাভ উইথ ইউ? কালো ফর্সা ওসব কোনো ব্যাপারই নয়। ইট ইজ নট আ সিম্পল কেস অফ ম্যাট্রিমোনিয়াল সিলেকশন। অপালা একদম চুপ করে গেল। দাদা তখনও বলে চলেছে, লাভ ইজ নট সো ইজিলি অ্যাভেলেবেল অপু। আমি বুঝতে পারছি তোর দিক থেকে কোনো রেসপন্স নেই, কিন্তু সেটা ক্রমে ক্রমে আসবে, আসতে বাধ্য। দ্যাট শিবনাথ দত্তগুপ্ত হ্যাজ ডেপথ অফ ক্যারেক্টার। তাছাড়াও দীপালিরা তো মিশ্র, ব্রাহ্মণ। হঠাৎ এই ধরনের অসবর্ণ বিয়ের প্রস্তাবে ওরা কান দেবে কেন? ওরাও তো জেঠুর মতোই গোঁড়া। তোর কি কালো টালো বলেছে বলে ভয় করছে? রাগটাগ হয়েছে? অপালা কিছুই বলল না। আসলে পরিকল্পনাটা মাথায় আসার পর সে মুক্তির আনন্দে আকাশে সাঁতার দিচ্ছিল। দাদা তাকে বাস্তবের মাটিতে আছড়ে ফেলে দিল। যা তার কাছে এত সহজ, এত সুন্দর সমাধান মনে হচ্ছে, তা কেন অন্যের কাছে এত অসম্ভব মনে হয়? সে বিয়ে করতে চায় না, অথচ তাকে এরা জোর করে বিয়ের পিঁড়িতে বসাবেই। দীপুদি বিয়ে করতে চায়, এক্ষুনি হলে এক্ষুনি, অত যোগ্যতা, অত রূপগুণ থাকা সত্ত্বেও তার বিয়ে হবে না, হচ্ছে না। সে বলল, আমার জন্য একটা কাজ করবি? কি? তোর জন্য তো একটার পর একটা কাজ করেই যাচ্ছি। আমি কদিন রোজ সোহমের বাড়ি যাব। আমার ধারণা গান শুনলে ও ঠিক হয়ে যাবে, অন্তত আমার গান, বিয়ের আগের দিন পর্যন্ত। সর্বনাশ, তুই কি সোহমকে ভালোবাসিস নাকি? নিশ্চয়ই, আমি সোহমকে দারুণ ভালোবাসি। এত ভালোবাসি আগে জানতুম না। তাহলে তো ব্যাপারটা খুব কমপ্লিকেটেড হয়ে গেল রে অপু। না দাদা, তুই যা ভাবছিস ঠিক তা নয়। সোহমকে আমি বন্ধুর মতো, এক পথের পথিকের মতো করে বোধহয় ভালোবাসি, কিন্তু ওকে ভালো করার জন্য যেটুকু আমার করা দরকার সেটুকু আমায় করতে হবেই। প্রদ্যোৎ বলল, অপু, তুই আস্তে আস্তে বদলে যাচ্ছিস। তুই অবশ্য বরাবরই ভিতরে ভেতরে জেদি ছিলি, কিন্তু যা করবার চুপচাপ করতিস, খুব বেশি নিয়ম ভাঙতিস না। এখন তো দেখছি তুই মরিয়া হয়ে গেছিস। কোত্থেকে তোর এই চেঞ্জটা এলো? অপালা বিষণ্ণ হেসে বলল, তোরা কি ভেবেছিলি তোরা একটার পর একটা নিজেদের গড়া সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিবি? এমনকি একজন সম্পূর্ণ বাইরের ভদ্রলোকের ইচ্ছেটাকেও আমার উপর জবরদস্তি করে চাপিয়ে দেওয়া হবে, তবু আমি বড় হব না? প্রদ্যোৎ তার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। 8 সকাল 9:30 নাগাদ প্রতাপবাবুর টেলিফোনটা ঝনঝন করে বেজে উঠল। কটা দিন তিনি প্রায় সারাক্ষণই বাড়িতে আছেন। প্রতাপ চক্রবর্তী বলছি। আমি প্রদ্যোৎ, অপালার দাদা। ও আচ্ছা আচ্ছা, বলো। সোহম কেমন আছে? সিডেশনে আছে তো, ঘোরটা কাটলেই আর বাড়ির কাউকে সহ্য করতে পারছে না। কাউকে না, খাওয়াতেও সেই একই অসুবিধে। তবে ভায়োলেন্সটা অনেক কমে গেছে। আপনি ভয় পাবেন না কাকাবাবু, আমার যে স্যারকে নিয়ে গিয়েছিলাম তার ডায়াগনোসিস ভীষণ ভালো। তিনি বলছেন এটা একটা নার্ভাস ব্রেকডাউন জাতীয় ব্যাপার, খুব শিগগিরই সেরে যাবে। ওকে থাকতে দিতে হবে নিশ্চিন্তে, ওর যেরকম আবহাওয়া পছন্দ তার মধ্যে। ডক্টর বিদ্যুৎ সরকারের সাজেশন, আমার বোনেরও ইচ্ছে
ও রোজ একটা সময় আপনাদের বাড়ি গিয়ে ওকে গান শোনাবে। কি শুনলে ওর ভালো লাগবে সেসব অপুই ভালো জানে। সে কি, কদিন পরেই তো ওর বিয়ে। দরকার হলে বিয়ের আগের দিন পর্যন্ত ও যাবে, তারপর 7-8 দিন বাদ দিয়ে আবার যাবে। কিন্তু প্রতিদিন ওকে নিয়ে যাওয়া আসা করার ব্যবস্থাটা আপনাকে করতে হবে কাকাবাবু। সেটা কোনো প্রবলেম না। ওয়ান অফ মাই কার্স উইল অলওয়েজ বি অ্যাট ইউর সার্ভিস। কিন্তু তুমি কি সত্যিই বলছো এতে ওর উপকার হবে? আমাদের সেটাই আশা। লেটস ট্রাই অ্যাট লিস্ট। আমি সকালে কলেজ যাবার পথে সোহমকে খাইয়ে আসবো, আর অপু যাবে সন্ধেবেলা। অল রাইট মাই বয়, আই ডোন্ট নো হাউ আই ক্যান থ্যাংক ইউ। বিদ্যুৎদা বললেন, নার্ভের উপর সঙ্গীতের প্রভাব নিয়ে প্রচুর গবেষণা চলছে বিদেশে, বিশেষত রাশিয়ায়। ওরা স্কিজোফ্রেনিয়া পর্যন্ত ট্রিট করছে মিউজিকের সাহায্যে। তোমার বোন সাজেশনটা খারাপ দেয়নি, কিন্তু অপালার দুর্দান্ত সাহস সেটা মানতেই হবে। প্রথম 2-4 দিন তুমি আর আমি হাতের কাছে থাকবো, রিয়াকশনটা দেখা দরকার। প্রথম যেদিন প্রতাপবাবুর নীল অ্যাম্বাসাডারটা সন্ধেবেলায় কীর্তিমিত্রর গলিতে এসে দাঁড়ালো এবং অপালা নীল শাড়ি পরে দাদার সঙ্গে গিয়ে গাড়িতে উঠল, সেদিন জেঠুর মুখ অসন্তোষে কুঁচকে উঠেছিল। তিনি শুধু এইটুকু জানেন সোহমের খুব শরীর খারাপ, সে যাকে বলে বেড রিডেন। কি হয়েছে নাকি এখনো ধরা যাচ্ছে না। অপাই রোজ তাকে দেখতে যাবে, বেশ কিছুক্ষণ থাকবে। এত বড় একটা সিদ্ধান্ত এরা তাকে না জানিয়েই নিয়ে ফেলেছে, এতে তিনি শুধু বিরক্ত নন, বিস্মিত। ব্যাপারটা তিনি 3টে কারণে পছন্দ করছেন না। প্রথমত, সোহম ছেলেটির কোনো ছোঁয়াচে রোগ হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে বিয়ের আগে অপালার সেখানে রোজ যাওয়াটা খুবই ঝুঁকি নেওয়ার সামিল। দ্বিতীয়ত, কথাটা যদি হবু কুটুমদের কানে যায়, তাদের বাড়ির হবু বউ রোজ সন্ধে একটি ছেলে বন্ধুকে সাহচর্য দিতে যাচ্ছে, যেহেতু সে শয্যাবন্দী। কিভাবে জিনিসটা তারা নেবেন ভেবে কুল পাচ্ছেন না তিনি। তৃতীয় কারণটা একেবারে ব্যক্তিগত, তার নিজস্ব অনমনীয় অহং সম্পর্কিত। তাকে না জিজ্ঞাসা করে, তাকে না জিজ্ঞেস করে এরা দু ভাই বোন কি করে এটা করতে পারল? এসব ব্যাপারে তার একমাত্র ভরসা বৌমা। গাড়িটা বেরিয়ে গেলে তিনি বৌমাকে ডেকে বললেন, বৌমা, ওরা না হয় ছেলে মানুষ, সব জিনিসের কার্যকারণ বোঝবার অভিজ্ঞতা নেই। তুমি এটা কি করে অ্যালাউ করলে মা? ওদের তো আমি বুঝতে পারিই না। এখন দেখছি তোমাকে চিনতেও আমার অনেক বাকি ছিল। ভাসুরের সামনে তর্কাতর্কি করবার অভ্যেস সুজাতা দেবীর কোনো কালেই নেই। তিনি ঘোমটাটা আরেকটু টেনে নিয়ে বললেন, দাদা, মেয়েটা তো বিয়ে করতেই চাইছিল না, অনেক কষ্টে রাজি করিয়েছি, আপনি তো জানেন। একটা আবদার ধরেছে, ধরুন আইবুড়ো বেলার এই শেষ আবদার। বলতে বলতে তার গলা ধরে এলো। বৌমার চোখের জলের সামনে রসময়বাবু একদম নিরুপায়। তিনি বললেন, যা ভালো বোঝো করো, আমি আর কি বলবো, ভালোর জন্যই বলি। বুড়ো মানুষ বাতিলের দলে। এ কথার কি উত্তর দেবেন বৌমা? রসময় যে এ সংসারে এখনো সর্বময়, তা তার থেকে বেশি আর কে জানে। কিছুক্ষণ ঘোমটা মাথায় চুপ করে অপরাধীর মতো দাঁড়িয়ে থেকে তিনি চলে এলেন। অ্যাম্বাসাডারটা তখন হু হু করে ছুটে চলেছে। নির্জীবের মতো শুয়েছিল সোহম। অপালাকে দেখে দুর্বল গলায় বলল, অপু, এসেছিস? এরা আমায় মেরে ফেলতে চাইছে, মাই ওন পিপল। চিন্তা কর, ঘুমোচ্ছি, খালি ঘুমোচ্ছি, এইবার একদিন আর জাগবো না। প্রদ্যোৎ বলল, তোমার বাঁচতে ইচ্ছে করে তো সোহম? করে বই কি, আমার তো এখনো কিছুই করা হলো না। লাইফ হ্যাজ জাস্ট স্টার্টেড। হেগেলের অ্যাবসলিউট আইডিয়ালিজম আর হংস কিঙ্কিনীর রাগ পরিচয় মাথার মধ্যে খিচুড়ি পাকিয়ে যাচ্ছে। আই ক্যান্ট থিঙ্ক ক্লিয়ারলি। প্রদ্যোৎ বলল, এই আমার স্যার, ডক্টর বিদ্যুৎ সরকার, এর উপর আমাদের সবাইকার দারুণ কনফিডেন্স সোহম। ইনি বলছেন তুমি আর দিন 7-এর মধ্যেই দাঁড়িয়ে উঠতে পারবে, সব কিছু করতে পারবে, কোনো ভয় নেই। স্যার হলেও উনি আমার খুব বন্ধু, উনি তোমাকে ঘুমের ওষুধ দিতে বারণ করে যাচ্ছেন। নো মোর ইঞ্জেকশনস। তা অপুর কি যেন একটা আবদার আছে তোমার কাছে। অপালা সোহমের বিছানার কাছে চেয়ার টেনে বসল। বলল, জানিস তো সোহম, আমার নিজস্ব একটা হারমোনিয়াম নেই ভালো, এদিকে একটা অডিশন রয়েছে রেডিওয়ে। তোরটা যদি ধার দিস, আমি কদিন একটু রেওয়াজ করতে পারি। নে না, নিয়ে যা না, নিয়ে যা বরাবরের মতো, আমি তো আর গাইতে পারবো না। তার শেষ কথাটাকে অগ্রাহ্য করে অপালা বলল, দূর, আমাদের বাড়িতে তোর ভালো হারমোনিয়াম নিয়ে যাই আর ইঁদুরে কেটে দিই, তার চেয়ে
আমি রোজ এখানে এসে রেওয়াজ করে যাব। তোর কোনো অসুবিধে হবে না তো? ধর, পাশের ঘরেও গাইতে পারি। পাশের ঘরে কেন, এ ঘরেই গা না। গা। কি গাইব সোহম? তোর যা ইচ্ছে, তোর অডিশন তুই ঠিক কর। না, তুই ঠিক করে দিলে আমার ভালো লাগবে। দরবারি গা তবে, দরবারি কানাড়া। ঠিক আছে। বিদ্যুৎ সরকার আর প্রদ্যোৎ সোহমের মাথার দিকে বসে রইল। সোহম তাদের দেখতে পাচ্ছে না। সে অবসন্নভাবে বিছানায় শুয়ে, মেঝেতে কার্পেট বিছিয়ে হারমোনিয়াম, তানপুরা সবই দিয়ে গেল বনমালী। বেশ কিছুক্ষণ ধরে তার বেঁধে তানপুরা কোলেই দরবারির আলাপ ধরল অপালা। 1 ঘন্টা প্রায় পার হতে চলল। মধ্য সপ্তকের বড় কোমল ধৈবতে অপালার কণ্ঠস্বর হালকা মালতী ফুলের মালার মতো দুলছে। বিদ্যুৎ সরকারের ইঙ্গিতে বনমালী 1 বাটি স্যুপ হাজির করল। তার মধ্যে নানা রকম আনাজের কুচি, চিকেনের ফালি, নুডলস এবং সস দেওয়া। প্রদ্যোৎ বাটিটা হাতে করে সোহমের গলায় তোয়ালে বেঁধে আস্তে আস্তে খাইয়ে দিতে লাগলো। আলাপেই গান শেষ করলো অপালা। তারপর বরেম গোলাম আলীর দরবারির একটা ক্যাসেট চাপিয়ে দিল টেপে। এইসব টেপ, ক্যাসেট সবই বিদেশি, এখানে পাওয়া যায় না অত সহজে। কোথাও কনফারেন্সে সোহম চুপি চুপি এই তারানা রেকর্ড করেছে। বরে গোলামের কণ্ঠের খেয়াল তারানা, তার সঙ্গে প্রাণ ভরে গাওয়া হরি ওম তৎসৎ। আস্তে চালিয়ে দিয়ে ওরা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। সোহম এখন ঘুমের ঘোরে। বনমালীর উপর ভার রইল, সে সময় বুঝে ক্যাসেট বন্ধ করবে। বাইরে সোহমের 2 বৌদি, 1 দাদা এবং বাবা। প্রতাপবাবু বললেন, খেলো, ঘুমোলো, কিন্তু ঘুমের ওষুধ দেওয়া হলো না। ও যদি মাঝরাত্রিরে উঠে গোলমাল করে। বিদ্যুৎ বললেন, আমি মাইল্ড একটা ট্র্যাঙ্কুলাইজার ওর জলের গ্লাসে গুলে রেখে এসেছি। যদি ঘুম ভাঙে ও জলটা খাবে, হয়তো সামান্য তেতো লাগবে, কিন্তু খেয়ে নেবে, তাতেই আবার ঘুম এসে যাবে। নইলে স্ট্রং সিডেটিভ দিয়ে রাখছি, প্রদ্যোৎ থাকতে পারে যদি বলেন, তবে আমার মনে হয় স্ট্রং কিছু দরকার হবে না। সেই ভালো বাবা, প্রদ্যোৎ যদি থাকে। প্রদ্যোতের হাতে ছাড়া তো ও খাচ্ছেও না। অপালা চাইল দাদার দিকে। প্রদ্যোৎ বলল, অলরাইট, আমি কাল সকালে ওকে খাইয়ে তারপরে যাব। বিকেলে কি সন্ধ্যের দিকে অপু আসবে। 7 দিনের দিন বিদ্যুৎ বললেন, এত ভালো ফল যে হতে পারে গানে, তা তিনি নিজেও ভাবেননি। খুব সামান্য ট্র্যাঙ্কুলাইজার দরকার হচ্ছে সোহমের। প্রদ্যোৎ এবং অপালা ছাড়াও বনমালীর হাতে সে খাচ্ছে। হিংস্র ভাবটা একেবারে চলে গেছে, কিন্তু এখনো সে বিভ্রান্ত। মনে হচ্ছে আগেকার কথা কিছুই মনে নেই। অপালার গান ছাড়াও অন্যান্য গানের রেকর্ড তার ঘরে কিংবা পাশের ঘরে মৃদু স্বরে চাপানো থাকে। খালি একদিন শরৎ চাপাতে সে রাগে কি কষ্টে কে জানে গোঁ গোঁ করতে থাকে। রেকর্ডটা চাপিয়েছিল প্রদ্যোৎ। অপালা তাড়াতাড়ি এসে সেটা তুলে নেয়, নইলে কি হতো বলা যায় না। এখন অপালার বিয়ের আর 3 দিন বাকি। বিদ্যুৎ এবং অপালার দাদার আর প্রতিদিন আসার প্রয়োজন হয় না। অপালা এসে গান ছাড়াও অনেকক্ষণ গল্প করে। তার বিয়ের বাজার করছে প্রধানত দীপালি আর জেঠু। মা ঘর ভর্তি আত্মীয় স্বজনকে সামলাচ্ছেন। সোহম বলল, অপু, ওই তিলং ঠুংরিটা জানিস? তোরে দেখ নেকো জিয়ালাল চায়। অপালা বলল, শুনবি? শোনা প্লিজ। মৃদু আলো জ্বলছে ঘরে। বনমালী অপু দিদি আসায় নিশ্চিন্তে আড্ডা দিতে গেছে। বৌদিরা কেউ পারতপক্ষে এ ঘর মাড়ায় না। সোহমের বাবাও এখন অনেকটা নিশ্চিন্ত। নিজের এতদিনের কাজকর্ম পড়েছিল, তাই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অপালা গান ধরেছে, মিড়ে মিড়ে ছোট ছোট মুরগির কাজে ভর্তি তারা অস্থায়ী। হঠাৎ অন্তরায় আসতে সে দেখল সোহম উঠে এসেছে। তার গলায় গানের কলি, সেই আগেকার গলা, আগেকার সুর, খালি আরো অনেক নম্র, ব্যাকুল, মিনতিতে যেন পূর্ণ। সে হারমোনিয়ামটা টেনে নিল। হঠাৎ সে গাইতে গাইতে প্রাণপণে অপালাকে জড়িয়ে ধরল। তানপুরা কেড়ে শুইয়ে রাখলো কার্পেটের উপর। হারমোনিয়ামের বেলও খোলা রইল। তারপর সে একটা পুতুলের মতো অপালাকে তুলে নিয়ে গেল তার বিছানায়। উন্মাদের মতো চুমু খেতে খেতে বলতে লাগলো, মিতুল, ও মাই মিতুল, আই লাভ ইউ, আই লাভ ইউ। তুমি জানো না তুমি আমার কি? তুমি আমার পরজের পঞ্চম। তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। সোহমের চুমোয় অপালার মুখ বন্ধ হয়ে যাচ্ছে। জিভে লোনা স্বাদ, তার বুক পিষ্ট হয়ে যাচ্ছে, মথিত হচ্ছে সমস্ত শরীর। অপালা শুধু প্রাণপণে বলতে লাগলো, সোহম, সোহম, আমি মিতুল নই, আমি অপু।
আমায় ছাড় সোহম, ছাড় প্লিজ। অপালাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে সোহম, কিন্তু অসীম মমতায়, আদরে। অপালার শরীর মন বিহ্বল হয়ে যাচ্ছে। এখনো সোহম তার পূর্ণ শক্তি ফিরে পায়নি, তাই অপালা অনেক চেষ্টায় নিজেকে মুক্ত করতে পারে। সে আশ্চর্য হয়ে যায়, তার একটুও ভয় করছে না। সোহম মুখ নিচু করে আছে, অপালার গালে রক্ত ছোটাছুটি করছে। হঠাৎ সোহম মুখ তুলে সম্পূর্ণ স্বাভাবিক গলায় বলল, অপু, তুই মিতুল নোস। মিতুল যদি তুই হতো, তুই একটু মিতুলকে বোঝাবি আমার হয়ে। অপালার ভেতরটা এখনো শীত লাগার মতো কাঁপছে। সে বলল, আমাকে বোঝাতে হবে কেন সোহম? যদি বুঝবার হয় মিতুল আপনি বুঝবে। কিন্তু ও যে দিলীপ সিনহার মোহে পড়ে যাচ্ছে। বাজে কথা, এক্কেবারে বাজে কথা। ওসব গুজবে কান দিস না। তবে একটা কথা বলি সোহম, যে ভালোবাসা তোকে এমনি যন্ত্রণার মধ্যে, নিষ্ঠুরতার মধ্যে, অসংযমের মধ্যে ঠেলে দেয়, তুই সেটাকে খুব ধ্রুব করে রাখিসনি জীবনে। ভালোবাসার চেয়েও বড় কিছু তুই পেয়েছিস। ভালোবাসা হয়তো একদিন ফুরিয়ে যাবে সোহম, গান ফুরাবে না। মিতুলকে যদি নাও পাস, আর কাউকে নিশ্চয়ই পাবি যে সাড়া দেবে তোর ডাকে। তাকে দিয়ে তুই তোর ভালোবাসার স্বাদ মিটিয়ে নিস, কিন্তু গানকে ছাড়িস না কখনো। ভালোবাসার জন্যই গানকে ছাড়িস না। গান যদি বিট্রে করে। সোহম এখন আবার মুখ অন্যদিকে ফিরিয়ে ফেলেছে, অপালার দিকে সোজাসুজি চাইতে পারছে না। গান বিট্রে করবে না, যদি না তুই আজে বাজে চিন্তা করে অসুচি আবর্তে পড়ে তাকে বিট্রে করিস। আমি অসুচি, অপবিত্র হয়ে গেছি না রে অপু? না, আমি একেবারেই তা বলছি না। তুই খারাপ কিছু করে ফেলেছিস, অসুস্থ হয়ে পড়েছিলি বলে। তুই সেটা কাটিয়ে উঠেছিস। সোহম ধরা ধরা গলায় বলল, থ্রু ইয়োর মিউজিক অপু, অ্যান্ড থ্রু ইয়োর কিসেস। অপালার মুখ চকচক করছে লালিমায়। সোহম বলল, তুই রাগ করেছিস? অপালা বলল, না। সে বেরিয়ে যাবার জন্য পা বাড়িয়েছে। সোহম হঠাৎ এগিয়ে এসে তাকে পরম আদরে জড়িয়ে ধরে বললে, অপু, আমাকে গান গাইতে দে, অন্তত একটা ছোট্ট ফিরত। আমার সমস্ত রক্ত গান চাইছে। অপু, আমরা ছোট্ট থেকে একসঙ্গে গান করেছি। আমরা বোধহয় তানপুরোর জুড়ির তার, বোধহয় আমরা অর্ধ নারীশ্বর। অপু প্লিজ, কিস মি বাট ওয়ান্স। অপালা কি করবে? সে দিশেহারার মতো সোহমের এলোমেলো চুলে ভর্তি ফর্সা দেবতার মতো কপালে তার পাতলা ছোট্ট ঠোঁট ঠেকালো। তারপর একটু দ্রুতই ঘর থেকে বেরিয়ে গেল। শুনতে পেল সোহম আকুল হয়ে বলছে, অপু আর আসবি না? অপু চলতে চলতে বলল, আসবো আসবো, খালি তুই যন্ত্রটা তুলে নে সোহম, তুই গা, পরদিন এসে যেন দেখি তুই গাইছিস। ঘটনাটা কাউকে বলতে পারছে না অপালা, দাদাকে না, দীপালিকে না। এ কথা কাউকে বলা কি সহজ? অথচ না বলতে পারলে তার বুকের ভেতরটা কেমন করছে। অনেক প্রশ্ন তার, অনেক জটিল প্রশ্ন ও সমস্যা মনের মধ্যে জাগছে, যার উত্তর পাওয়া দরকার। 19 পেরিয়ে 20-তে পড়লেও বিবাহের অর্থ সে ভাষা ভাষা বোঝে, পুরোপুরি এখনো বোঝে না। দীপালি তাকে একটু অবহিত করবার চেষ্টা করেছে অবশ্য, কিন্তু সে মাঝে মাঝেই এমন এক একটা প্রশ্ন করে ফেলছে যে দীপুদি বলছে, উহ অপু, তোকে নিয়ে আর পারি না, বাকিটা তোর বর বোঝাবে, আমার দ্বারাই হবে না। দীপালির অনেক কাজও। সে নিজের গানের ক্লাস সামলে অপুর সমস্ত শাড়ি, গয়না, ব্লাউজ, পেটিকোট, জুতো ইত্যাদি প্রত্যেকটি নিজে পছন্দ করে কিনেছে। বরের জামা কাপড় জুতো তাও, এবং সেই সঙ্গে প্রসাধন দ্রব্য। এতে অনেক সময় যায়। অপালা দুরু দুরু বুকে ভাবছে, সোহম তার সঙ্গে ওভাবে ব্যবহার করবার পর এই শরীর নিয়ে সেই রাজপুত্রের মতো সুন্দর, পবিত্র, দরদি ভদ্রলোকটির কাছে সে কি করে যাবে? তিনি তো জানবেন না। অপালা তো তাহলে তাকে ঠকাচ্ছে। একেই তো সে বলেই দিয়েছে গানের চেয়ে বেশি সে কাউকে, কিছুকে ভালোবাসতে পারবে না। তার উপর আবার এই। কিন্তু সোহম কি তার প্রেমিক? না না, সোহম তার শরীরের মিতুলকে প্রেম নিবেদন করছিল। সে মুখ ফুটে বলেওছে মিতুলকে যেন সে বোঝায়। সোহম অদ্ভুত জটিল মানুষ। অপালার সবকিছু সোজা সরল। সবচেয়ে ভয়ের কথা, সোহম তাকে অসুচি করেছে বলে একবারও মনে হচ্ছে না। উপরন্তু সোহমের স্পর্শে তার শরীরে যে শিহরণ জেগেছিল, তার স্বাদ
সে এখনো তার ওষ্ঠা ধরে জিবে স্তনবৃন্তে পাচ্ছে তার চোখের পাতার কোমল নীল শিরা উপশিরায়। মনে হচ্ছে এই অনাস্বাদিত পূর্ব স্বর্গীয় অনুভূতি সে আরো অনেক দিন ধরে পেয়ে যাবে। বিবাহের কেন্দ্রে যদি এই স্বাদ, এই আনন্দ থাকে, তাহলে তো বিবাহ খুব সুন্দর জিনিস। গানের সঙ্গে তার খুব সামান্যই তফাৎ, কিন্তু ওই কেন্দ্রে তো সোহম নেই। কেমন লাগবে ওকে ওই ভদ্রলোক যদি এভাবে, কেমন লাগবে? অপালা এমন জটিলতার মধ্যে পড়েনি আগে। এখন ঘটনাস্রোত তার হাতের বাইরে চলে গেছে। তত্ত্বর জন্য জিনিস গোছগাছ হচ্ছে। এও ডালা, নমস্কারী ৩৭খানা, বরণ ডালার জিনিস, ছাদনাতলার জিনিস, নান্দিমুখের হাজারখানা টুকিটাকি। ফর্দ মিলিয়ে দেখছেন তার মা আর মাসিমা। বাড়ি আত্মীয় কুটুম্বে গমগম করছে। সকালবেলায় ওরা সোনার মফচেন দিয়ে আশীর্বাদ করে গেলেন। ফুলের অর্ডার যাচ্ছে। ইলেকট্রিকের লোক, ডেকোরেটরের লোক, হালুইকর, বামুন। বাড়িতে এখনই যজ্ঞি শুরু হয়ে গেছে। কাছাকাছি একটি বাড়ি বিয়ের দিনের জন্য ভাড়া নেওয়া হয়েছে, যদিও সামনেই ফরিয়াপুকুরের উপর। তবু দু জায়গায় বলে খুব ছটকট হচ্ছে। এই রাজস্ব আয়োজনের মধ্যে অপালা বসে আছে তার শিহরিত বিভ্রান্ত শরীর মন নিয়ে, একেবারে স্থাণু। কি কাজে প্রদ্যোৎ সামনে দিয়ে যাচ্ছিল। সে ক্ষীণ কণ্ঠে ডাকলো, দাদা। প্রথমটা প্রদ্যোৎ শুনতে পায়নি। দ্বিতীয়বার ডাকতে সাড়া দিয়ে বলল, কিরে, আরে তুই এমন ফ্যাকাশে হয়ে গেছিস কেন? বিয়েটা এমন কিছু ভয়ের ব্যাপার নয়, টেক ইট ফ্রম মি। অপালা বলল, না না, সোহমের খবর কি? অনেকটা ভালো, প্রায় নর্মাল। ওষুধপত্রের জন্যই যা কমজোরি হয়ে রয়েছে। বইপত্র টেনে পড়াশুনো আরম্ভ করে দিয়েছে দেখলুম। কদিন যাব না বলেই এসেছি। তোর বউ ভাতের পরদিনই যাব। দাদা, ও যদি জানতে পারে আমার বিয়ে? তো কি, যদি রিয়াকশন হয় কোনো? এত কষ্টে ভালো করে তোলা হলো। ঘাবড়াসনি, ও জানে। চমকে উঠল অপালা। জানে? কখন? কিভাবে? কাল যখন বললুম দিন তিনেক আসছি না, অপুও হয়তো বেশ কিছুদিন আসতে পারবে না, তখন আমাকে জিজ্ঞেস করলো কেন। বলে দিলুম। অমনি বলে দিলি? ও অবাক হলো না? অবাক হলো বই কি, কেন নেমন্তন্ন করে নিয়ে জানতে চাইল। বললুম, করা হয়েছে। ওর যদি আসার মতো শারীরিক শক্তি থাকে নিশ্চয়ই আসবে, 1000বার আসবে। কেন বললি? ভয় হলো না? যদি কিছু হয়? কিচ্ছু হবে না, সাময়িক একটা চাপে জিনিসটা হয়েছিল। সে শখের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। ওষুধে, মানে বিদ্যুৎদা আর তোর ওষুধে ও ঠিক হয়ে গেছে। সত্য জানতে দেওয়া ভালো। ও যদি তোর ওষুধের উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ে, সেটা কি খুব ভালো হবে? অপালা নিশ্চল হয়ে রইল।